সনাতন ধর্মের সূত্রপাতের ইতিহাসটা এখন অব্দি কি তথ্য পাওয়া যাচ্ছে? মডার্ন সায়েন্স বা যারা আর্কিওলজিস্ট আছে তাদের নির্ধারিত তথ্য অনুযায়ী যে সনাতন ধর্ম কতদিন আগে থেকে পৃথিবীতে এক্সিস্ট করছে এর নির্ধারিত প্রমাণ হচ্ছে কি মহেঞ্জোদারো। আজ থেকে ৩৫০০ কি ৪০০০ বছর আগে থেকে মহেঞ্জোদারো ছিল। যিনি বিমান আবিষ্কারক রাইট ব্রাদার্স, তিনি ফার্স্ট টাইম ইউরোপে বিমানকে তিনি উড়িয়েছিলেন এবং ১০০ ফুট পর সেটা ডিস্ট্রয় হয়েছে, মানে ভেঙে চুরে মাটিতে পড়ে গিয়েছিল। রাইট ব্রাদার্স যখন বিমান উড়ান তার ঠিক ৮ বছর আগে মুম্বাইয়ের কোনো একটা জায়গায় শিবকর বাপুজি তালপদে বিশাল মানে একটা ভরা জনসভার সম্মুখে তিনি ফার্স্ট টাইম বিমানকে উড়িয়েছিলেন। উনি যে গ্রন্থ গেটে এই বিমান তৈরি করেছিলেন সেটা হচ্ছে বিমান শাস্ত্র। ইভেন আমাদের সনাতন শাস্ত্রের একটা খুবই মূল্যবান একটা শাস্ত্র এটা। এত বড় একটা প্ল্যাটফর্ম, কারণ এখানে ১-২টা প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে ছেড়ে দেবে না। সনাতন মানে হাজারটা রাস্তা আছে। এর জন্যই ভারতে প্রচুর পরিমাণে দর্শন আছে। সনাতন ধর্মের আপনার একটা ভিডিও আমি দেখছিলাম, এই সনাতন ধর্মের সূত্রপাতের ইতিহাসটা কিভাবে এখন অব্দি কি তথ্য পাওয়া যাচ্ছে? এখন পর্যন্ত যে তথ্য, শাস্ত্রীয়ভাবে না সায়েন্টিফিক ভাবে? দুটো ভাবেই আপনি যদি ব্যাখ্যা করেন। শাস্ত্রীয়ভাবে বলতে গেলে বলা হয় এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল ভগবান শ্রীহরির থেকে বা শ্রীকৃষ্ণ থেকে, যেটা আমরা শ্রীমদ্ ভাগবতমে দেখি। অনেকে এখানে প্রশ্ন করতে পারে শ্রীকৃষ্ণ আর শ্রী নারায়ণ বা বিষ্ণু কি একই না আলাদা? একই, আলাদা কিছু নয়। শ্রী নারায়ণ আর শ্রীকৃষ্ণ একই আছেন। তো ব্রহ্মা যিনি আছেন তিনি হচ্ছেন সৃষ্টির প্রথম। তিনি হচ্ছেন সৃষ্টির প্রথম, যিনি ভগবান শ্রীহরির নাভি থেকে তার আবির্ভাব হয়েছিল। এক পদ্ম ফুল সেখান থেকে উঠেছিল। সেই পদ্মের মূল যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে ব্রহ্মা বসেছিলেন, আর চারিদিকে সম্পূর্ণভাবে অন্ধকার, কোনো কিছু নেই, নো সাউন্ড। ৩০,০০০ বছর ব্রহ্মা ওই পদ্ম ফুলের যে ডাটা আছে, ডালটা যেটা আছে, ওই ডালের তলাতে নামছিলেন খোঁজার জন্য শেষটা কোথায়। এটা আমি অ্যাকচুয়ালি মানে একদম শাস্ত্রীয় যেটা ব্যাখ্যা আছে সেটা দিচ্ছি। তো তিনি নামছেন, শেষ আর পাচ্ছেন না। তো ভাবলেন এতটুক সময় নিয়ে আমি নিচে নামলাম, কিছুই তো এখানে দেখছি না, শুধু অন্ধকার। তখন তিনি আবার উপরে উঠলেন, আবার উপরে উঠে বসলেন আর ভাবছেন আমি কে, কোথা থেকে এসেছি, কি আমার কর্তব্য, কি আমার পরিচয়, যেটাকে বলা হয় সনাতন ধর্মের ভাষায় ব্রহ্ম জিজ্ঞাসা। রাইট, ব্রহ্ম জিজ্ঞাসা ব্রহ্মার মধ্যেই প্রথম ব্রহ্ম জিজ্ঞাসা ছিল। আচ্ছা, আমি কে, আমি কোথা থেকে এলাম, কি আমার কর্তব্য, কি আমার পরিচয়, বা কি গন্তব্য, ডেস্টিনেশনটা কি আমার। তো ব্রহ্মা যখন সেখানে বসে আছেন তখন তিনি চিন্তাগ্রস্ত এই প্রশ্নগুলো নিয়ে। তখন একটা শব্দ তিনি পেলেন যেখানে তাকে ইঙ্গিত করা হচ্ছে, সেই শব্দটা মানে বাতাসের ধ্বনিতে ভেসে আসছিল, তপ। প, আচ্ছা, তপ মিন্স তপস্যা। তো ব্রহ্মা বুঝে গিয়েছিল তাকে হয়তো বা কেউ তপস্যা করার জন্য ইন্ডিকেট করছে। তখন তিনি পরম ব্রহ্মের উদ্দেশ্যে ওমকার ধ্বনির মাধ্যমে তপস্যা শুরু করেন। ওম, এই ওমকার ধ্বনির মাধ্যমে তিনি তপস্যা করা শুরু করেন এবং এটার স্থিতি অনেক দিন স্থিতি ছিল এটার। এরপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই বাঁশির ধ্বনির মাধ্যমে তাকে ব্রহ্মজ্ঞান দিয়েছিলেন যে তুমি সৃষ্টি কার্য কর। তখনই ব্রহ্মা বেদ রচনা করেছিলেন তার 4টা মাথা দিয়ে, সাম, অথর্ব, ঋগ, যজুঃ। ঋগ্বেদ মডার্ন সায়েন্সের জন্য সব থেকে গবেষণা করা হয়েছে, ঋগ্বেদকে সব থেকে প্রাধান্যতম দেওয়া হয়েছে, কারণ এখানে এমন কিছু তথ্য আছে যে হচ্ছে সব থেকে প্রাচীন বেদ, সব একই সঙ্গে শুরু হয়েছে। এবার ঋগ্বেদ হচ্ছে মানে সায়েন্সের সঙ্গে কানেক্টেড। আজকের যে মডার্ন সায়েন্স ঋগ্বেদ থেকে প্রচুর পরিমাণে তারা সূত্র খুঁজে পেয়েছে সায়েন্সকে আরো ডেভেলপ করার জন্য, বা সায়েন্সের যে ধারণাগুলো আছে সেগুলো ঋগ্বেদের সঙ্গে মিলে যাচ্ছে। নাসদীয় সূত্র আছে, নাসদীয় সূত্রের মাঝে বলা হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড না। নাসদীয় সূত্রের মেইন কনসেপ্টটা হচ্ছে কোনো অস্তিত্ব ছিল না, আবার অনস্তিত্বও ছিল না। আমার অস্তিত্ব ছিল না, আবার উপস্থিতিও ছিল না। কোয়ান্টাম ফিজিক্স নাসদীয় সূত্রে সেই কথা বলা হয়েছে। আরও ঋগ্বেদের বহু সূক্ত মণ্ডলে বিভিন্ন ধরনের কথা আছে যেগুলো যে কোনোভাবে প্রমাণিত করছে একটা বিষয় হচ্ছে হিরণ্যগর্ভ।
এই সমগ্র সৃষ্টি একটা সোনার ডিম্ব থেকে তৈরি হয়েছে। একটা অর্থাৎ বিশাল একটা বিন্দু থেকে তৈরি হ্যাঁ, হয়েছে। একটা বিন্দু থেকে সৃষ্টি হয়েছে, যেটা বিগ ব্যাং থিওরিতে আমরা দেখতে পাই। তো সেখানে বলা হচ্ছে স্বর্ণডিম্ব। স্বর্ণডিম্ব থেকে পুরো বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। হিরণ্যগর্ভ যে কনসেপ্ট ঋগ্বেদের, সেখানে এই কথাকে বলা হয়েছে। তো এইটা গেল হচ্ছে আপনার শাস্ত্রীয় ধর্মের সৃষ্টির কথা। আর ঐতিহাসিকভাবে কি কি প্রমাণ তথ্য পাওয়া যাচ্ছে? তো এখানে অনেকগুলো কথা আছে। এখানে ওইভাবে তো একটা জায়গাকে ধরা গেলে হয় না। যেমন আমরা দেখি যে পাকিস্তানে যেটা আছে, আমি আমার একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে, হ্যাঁ, ওই মহেঞ্জোদারো। তো এটাকে অ্যাকচুয়ালি মডার্ন সায়েন্স বা যারা আর্কিওলজিস্ট আছে তাদের নির্ধারিত তথ্য অনুযায়ী যে সনাতন ধর্ম কতদিন আগে থেকে পৃথিবীতে এক্সিস্ট করছে এর নির্ধারিত প্রমাণ হচ্ছে কি মহেঞ্জোদারো। সেটা প্রমাণিত করছে যে আজ থেকে ৩,৫০০ কি ৪,০০০ বছর আগে থেকে মহেঞ্জোদারো ছিল, অস্তিত্ব ছিল। তো ওই সময় থেকে এই জিনিসটা হচ্ছে। সনাতন ধর্মের যে একটা রিচুয়াল বিষয়গুলো তারা মানতো সেগুলো এইখানে। তো এখানে বিভিন্ন শিলালিপি বা কয়েন আছে না, মুদ্রাভিত্তিক কয়েন বা বিভিন্ন ধরনের কলসি বা কারুকার্যের মাঝে এই জিনিসটাকে দেখা যায়। প্রথমত আমরা দেখি, আমাদের যদি বারাণসীতে আমরা যাব, বানারস, ওখানে যদি আপনি স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করবেন যে এই বানারস শহরের বয়স কত, তারা বলবে 80,000। ৮০,০০০ বছর যাবৎ বানারস শহর আছে। কিন্তু ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি, তাহলে অহল্যাবাই হোলকার, অহল্যাবাই হোলকারকে আমরা চিনি হয়তো বা অনেকেই, যিনি যত মুঘল তথা মুসলিম পিরিয়ডে যে সমস্ত মন্দির, বড় বড় মন্দিরগুলোকে ধ্বংস করা হয়েছিল, পুনঃসংস্কার তিনি করেছিলেন, অহল্যাবাই হোলকার। তো আজ থেকে খুব বেশি হলে বারাণসী শহরকে নতুনভাবে প্রতিস্থাপিত করা হয় ১,০০০ কি ১,২০০ বছর আগে। তাহলে এইভাবে পুরো ভারত যদি আপনি ছেকে দেখবেন সনাতন ধর্মে, যেমন পুরী, আপনি জগন্নাথ পুরীতে যান, ওখানে আপনাকে ভক্তরা বলবে এটা যুগ যুগ যাবৎ আছে, সত্য ত্রেতা দাপর কলি পর্যন্ত। কিন্তু ঐতিহাসিকভাবে প্রমাণ করতে গেলে ওইখানে বলবে ১,১২০০ বছর পর্যন্তই পুরীর মন্দির আছে, এর আগে তার কোনো অস্তিত্ব ছিল না। দ্বারকায় আপনি যান, যেটা আরব সাগরের তলায়, ওখানেও যদি আপনি বলবেন, ওরাও বলবে একই কথা, ১,১২০০ বছর আগে এটা ছিল, তার আগে নেই। বা ৭-৮০০ বছর, সর্বোচ্চ ৭-৮০০ কি ১,০০০ বছর, এর আগে ছিল না, যেটা আর্কিওলজিস্ট যারা আছে তাদের মূল বক্তব্য। এখন আমার এখানে মূল যুক্তি বা প্রস্তাব বা আমি যেটুকু রিয়েলাইজেশন করেছি সেইটুকু যদি আমি বলি, কেন সনাতন ধর্মের যে রিচুয়াল বিষয়গুলো আছে বা সনাতন ধর্ম যে এত মহান ছিল, তার অস্তিত্ব এত পুরনো ছিল, এগুলো যেটা আমরা পড়ে আসছি শাস্ত্রে, কিন্তু ঐতিহাসিকভাবে সেখানে দেখা যাচ্ছে যে দুটোর সঙ্গে কোনো মিল নেই। দুটোর সঙ্গে কোনো মিল নেই বিধায় ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ এই জিনিসগুলোকে যখন অনুধাবন করতে পারে না, বিশেষ করে আজকের যুব সমাজ, কেউ এথিস্টে রূপান্তরিত হচ্ছে, কেউ সনাতন সংস্কৃতিকে মানছে না এই জিনিসগুলোর জন্য, যারা নিজেকে খুব শিক্ষিত ভাবে। অ্যাকচুয়ালি এই যে শিক্ষা ব্যবস্থাপনা, এখন প্রশ্ন আসতে পারে এই শিক্ষা ব্যবস্থাপনায়, এই শিক্ষা ব্যবস্থাপনা যদি আমরা দেখি, মডার্ন এডুকেশন, যেটা মিনিট অফ ইন্ডিয়ান এডুকেশন 1835-এ লঞ্চ করেছিলেন ব্যাভিংটন ম্যাকলে মিনিট, 1835-এ। আর 1835-এ যখন ব্যাভিংটন ম্যাকলে মিনিট তিনি মডার্ন শিক্ষাকে শুরু করেছিলেন, কনভেন্ট স্টাইলের স্কুল, ফার্স্ট টাইম ভারতবর্ষে কনভেন্ট স্কুল শুরু হয় ভারতবর্ষে প্রথম। কনভেন্টের মাধ্যমে মডার্ন এডুকেশন ডেভেলপ হয়। আপনি হিস্টোরিক্যালি ভাবে কনভেন্ট স্কুল, কনভেন্ট কথার অর্থ কি, এটা যদি ভালোভাবে একটু রিসার্চ করবেন, ইউরোপের যে সিস্টেম ছিল এবং ভারতের যে সিস্টেম ছিল, রাত দিন তফাৎ ছিল। ইউরোপিয়ান সিস্টেমে ওখানে লিভিং রিলেশনশিপ এখনো বিদ্যমান, লিগেল যে ম্যারিড এই জিনিসটা কিন্তু নেই। ওখানে ছেলে মেয়ে ভালো লাগলো, তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেল, একটা বাচ্চা যদি চলে আসে পেটে, অ্যাভ্রোশন করার যে এখন যে মডার্ন এডুকেশনের মাধ্যমে ঘাটাঘাটি করে বের করা হয়েছে, অপারেশনের মাধ্যমে বা কিট খেয়ে যে কোনোভাবে অ্যাভ্রোশন করা যায়, ওই শতাব্দীতে বা ওই সময়টা কিন্তু ছিল না ইউরোপে। চলে এসেছে মানে সেটা রেখে গেল, থেকে গেল। বাচ্চা প্রসব হওয়ার পরে
এবার এদের তো মানে একজনের প্রতি তৃপ্তি নেই, হয়তো আজকে ওর সঙ্গে কালকে ওর সঙ্গে, এভাবে মানে চেঞ্জ আপ। একজনের সঙ্গে মানে রিয়েল যে সম্পর্কটা ধরে রাখা, একজনকে নিয়ে থাকবো, ওই কনসেপ্ট তাদের ছিলই না। তো ওই যে বাচ্চাগুলো যেগুলো মানে পিতৃ পরিচয় ছাড়া বড় হতো, তাদেরকে সরকার যে কোনো ভাবে দেখভাল করতো। তখন এগুলোকে অনাথ আশ্রমে রাখা হতো। এটা ইউরোপিয়ান হিস্ট্রিতে ধামাচাপা দেওয়া হিস্ট্রি, ওরা কখনোই প্রকাশ করবে না এই জিনিসটাকে। সভ্য হতে চাইতো, আমাদের অসভ্য বানিয়ে। তো তারা কি করতো, এই কনভেন্ট স্কুলের মাধ্যমে এই ফার্স্ট টাইম তখন এই কনভেন্ট যে কনসেপ্ট আছে ওটা ইউরোপে স্টার্টেড হয়। যে সমস্ত সন্তানের বাবার পরিচয় নেই, মা রাখছে না, তাদের সরকার এই কনভেন্ট স্কুলের মাধ্যমে শিক্ষা দিত। আর ম্যাকোলে মিনিটও ভাবলো এই জিনিসটাই, এদেরকে এত ভালো শিক্ষা দিয়ে লাভ কি আছে, এদেরকে এমন ভাবে শিক্ষিত করবো। ম্যাকোলের তো মূল নীতিই ছিল এটা, আমরা এমন এক ইন্ডিয়ান জাতি তৈরি করব, শরীরগতভাবে রক্ত মাংসের শরীরগতভাবে তারা ভারতীয় হবে, মেন্টালিটি হবে ব্রিটিশ, মেন্টালিটি হবে ইউরোপিয়ান কালচারে অন্তর্ভুক্ত। হুম। ওইখান থেকে যেন তারা কোনোভাবেই বের হতে না পারে। আর এরা যদি শত পর্যায়ে শিক্ষার পর্যায়েও যায়, এদের সর্বোচ্চ স্থান হবে ক্লার্ক। সর্বোচ্চ প্রশাসনিক লেভেলে সরকারিভাবে চাকরি করতে গেলে ক্লার্কের উপরে কোনো বড় দায়িত্ব তাদেরকে দেওয়া যাবে না, কেরানি যেটাকে বলা হয়, একদম খাঁটি বাংলায়। এইরকম তো আমরা অনেককেই দেখি, যেমন ব্রিটিশ পিরিয়ডে যারা ভারতীয় রিসার্চার ছিলেন তারা কিন্তু কেউ সুযোগ পায়নি। যেমন আমি শিবকর বাপুজি তালপদের কথাটাই বলি, উনি যখন বা সেটা আমাদের জগদীশ চন্দ্র বসু ক্ষেত্রেও সত্যি। জগদীশ চন্দ্র বসুর মার্কনি রেডিও আবিষ্কারের যে ক্রেডিট আছে সেটা নিয়ে নিল। শিবকর বাপুজি তালপদে তিনি রেল ব্রাদার্স কোম্পানি, তখন যত চায়নাতে কিন্তু একটা কনসেপ্ট আছে, ওখানে বাচ্চাদেরকে কি করা হয়, ওদেরকে টেকনোলজি ভাবে কিন্তু অ্যাডভান্স করা হয়। যে বাচ্চার আমি বলছি আর কি, যে বাচ্চার মাঝে দেখা যায় প্রতিভা খুব ভালো, সরকারিভাবে তাদেরকে প্রচুর পরিমাণে ফান্ডিং দেওয়া হয় শেখানোর জন্য, কোনো কিছু বাদ নেই তারা করে না। তো ইউরোপিয়ানরাও একটা কনসেপ্ট ভারতবর্ষে তৈরি করেছিল, আর এই কনসেপ্টটা হচ্ছে যে যাদের মাঝে একটু বিদ্যা আছে ওদের বিদ্যাকে যে কোনোভাবে যেন আমরা গ্রহণ করতে পারি, লোভ বা লালসা দেখে। এটা ছিল রেল ব্রাদার্স। আপনি যদি হিস্টোরিক্যালি ভাবে ঘাটবেন তাহলে যত বড় বড় মানে দার্শনিক গবেষক আছে ভারতে যারা ছিল, এদের কাছ থেকে নথিপত্র তারা নিত অর্থের প্রলোভন দেখিয়ে তাদের রিসার্চকে আরো দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পরবর্তীতে সমস্ত ডকুমেন্টস নিয়ে তাদেরকে গায়েব করে দিত, আর মানুষ এগুলো নিয়ে কখনোই প্রশ্ন করতো না। যিনি বিমান আবিষ্কারক, যাকে আমরা চিনি হচ্ছে গিয়ে রাইট ব্রাদার্স, 1903 সালে তিনি ফার্স্ট টাইম ইউরোপে বিমানকে তিনি উড়িয়েছিলেন। যখন তিনি বিমানকে উড়িয়েছিলেন সেটার উচ্চতা ছিল 100 ফুট, এবং 100 ফুট পর সেটা ডিস্ট্রয় হয়ে যায়, মানে ভেঙে চুরে মাটিতে পড়ে গিয়েছিল। কিন্তু ঐতিহাসিকভাবে দেখতে গেলে অনেক ভারতীয় এই জিনিসটা জানে না, ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে না। 1903 সালে রাইট ব্রাদার যখন বিমান উড়ান, তার ঠিক 8 বছর আগে মুম্বাইয়ের কোনো একটা জায়গায় শিবকর বাপুজি তালপদে নামের একজন ব্যক্তি বিশাল মানে একটা ভরা জনসভার সম্মুখে তিনি ফার্স্ট টাইম বিমানকে উড়িয়েছিলেন, রাইট ব্রাদার্সের 8 বছর আগে। আপনি যদি দেখবেন, ইউটিউবে সার্চ করবেন, এই নিয়ে ভিডিও আছে, কিন্তু যারা ভিডিও বানাচ্ছে তো ওরাও মানে ওইখানে ওই বলছে এই বিষয়গুলোকে, কিন্তু ওই তথ্যবহুল ভাবে প্রচার করলেও সেটাকে এবার কিছু কিছু জায়গায় সেখানে বলছে ধারণা করা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল যে জিনিসটা হয়েছিল এই জিনিসটাকে কেউ বলছে না, সবাই শুধু বলছে ধারণা হয়েছিল। এখন এর প্রমাণও কিন্তু আছে, বিমান যে উড়িয়েছিল তার প্রমাণও আছে। ঐতিহাসিকভাবে দেখা যায়, ইতিহাস ঘাটলে সেইখানে শিবকর বাপুজি যখন বিমান উড়িয়েছিল সেটা 1500 ফুট উপরে উঠেছিল, 1500 ফুট উপরে উঠেছিল, এবং রিমোট কন্ট্রোলিং এর মাধ্যমে। ওই সময় ছিল কিন্তু এটা রিমোট কন্ট্রোলিং এর মাধ্যমে তিনি 1500 ফুট পর্যন্ত উপরে উঠিয়েছিলেন। তো ওনার ইচ্ছা ছিল এটাকে আরো, এই গবেষণাকে আরো মানে ডেভেলপ করা। আর উনি যে গ্রন্থ গেটে এই বিমান তৈরি করেছিলেন সেটা হচ্ছে বিমান শাস্ত্র, যা অগস্ত্য ঋষি আজ থেকে 4000 বছর আগে লিখে গেছে। এবার আমাদের সনাতন শাস্ত্রের একটা খুবই মূল্যবান একটা শাস্ত্র এটা, বিমান শাস্ত্র।